অমিত হাসানকে যদি এখনই সুযোগটা না দেওয়া হয় তাহলে অমিতকে খেলাবেন কবে? আর এবাদত হোসেনকে যদি এখনই কামব্যাক করার মতো সেই সুযোগটা তৈরি করে না দেওয়া হয় তাহলে এবাদত কামব্যাক করবে কিভাবে বা ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরবে কিভাবে সে? হোয়াইট বল ফরম্যাটে আমাদের পঞ্চপাণ্ডবের বিদায়ের পর এখন সময় এসেছে একটা ট্রানজিশন পিরিয়ডে, যেখানে আসলে সামনের দিনগুলোতে বাংলাদেশের টিমে ওই গ্যাপগুলো কারা ফিল আপ করবে বা ফিউচারে বাংলাদেশ ন্যাশনাল টিমকে কারা রিপ্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু একটা দেখার বিষয়। তবে আজকের টপিকটা কিন্তু ভিন্ন। বাংলাদেশ এই মাসেই এপ্রিলের 20 তারিখ থেকে জিম্বাবুয়ের সাথে 2টা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। টেস্টের বিবেচনায় কিন্তু সিনিয়র প্লেয়ারদের মাঝে মুশফিক ছাড়া বিবেচনায় কিন্তু আর কেউ নেই এবং পিএসএল এ এনওসি পাওয়ার কারণে কিন্তু লিটন দাস এই টেস্ট সিরিজে কিন্তু অ্যাভেলেবল থাকবেন না। সেক্ষেত্রে সুযোগ কিন্তু রয়েছে স্কোয়াডে 1 থেকে 2টা জায়গায় কিছুটা চেঞ্জেস এনে বা স্কোয়াডে নতুন কাউকে ইনক্লুড করিয়ে বা ফিউচারের জন্য রেডি করার জন্য কিছুটা যদি এক্সপেরিমেন্ট করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু করতেই পারে। এমন কিন্তু বলছে না যে পুরো স্কোয়াডে একটা হিউজ চেঞ্জেস আসবে, সেই সাহসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু নেই বা আগেও কিন্তু দেখিনি। তবে এখন যেহেতু সেই সুযোগটা রয়েছে এবং জিম্বাবুয়ের সাথে যেহেতু সেই টেস্ট সিরিজটা হতে যাচ্ছে, সেখানে 1 থেকে 2টা জায়গায় কিন্তু চেঞ্জটা করলে করা যেতেই পারে। সাধারণত ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেট কালচারে কিন্তু দেখা যায় তারা যখন নাকি একটা আইসিসি ইভেন্ট শেষ করে তারপরে 2 বছর পর বা 4 বছর পরের যে আইসিসি ইভেন্টটা হতে যায় তার জন্য তারা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে। যেমন ডোমেস্টিকের টপ পারফর্মারদেরকে তারা স্কোয়াডে ইনক্লুড করে তুলনামূলক দুর্বল দলের সাথে যে সিরিজগুলো হয় সেখানে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে বাজিয়ে দেখা হয় বা তাদের ভেতর থেকে যারা নাকি পারফর্মিং ট্যালেন্টস থাকে তাদেরকে কিন্তু রেডি করে স্কোয়াডে স্টেবল করা হয়। আর যেটা আমাদের ক্রিকেট কালচারে একদমই দেখা যায় না, সেটা বোর্ডের সদিচ্ছার অভাবেই হোক কিংবা টিম ম্যানেজমেন্টের না চাওয়ার কারণেই হোক, বাংলাদেশে কিন্তু এই জিনিসটা বা এই যে ট্রানজিশন পিরিয়ডটা বা এই যে নতুনদেরকে এনে নতুনভাবে পরের একটা 2 বছর বা 4 বছর পরের ইভেন্টের জন্য রেডি করা, এই কালচারটা বাংলাদেশকে গড়ে উঠতে দেখাই যায় নাই। যেহেতু সামনেই এই এপ্রিলের 20 তারিখ থেকে আমাদের জিম্বাবুয়ের সাথে সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং ফরম্যাটটা রেড বল হলেও সুযোগ কিন্তু রয়েছে 1 থেকে 2টা জায়গায় কিছুটা চেঞ্জ করে পুরোনো কাউকে কিন্তু আবারও কামব্যাক করিয়ে সেইখানে খেলে কিন্তু দেখা যেতে পারে যে তারা আসলে স্কোয়াডের স্টেবিলিটি কতটুকু আনছেন। উইথ ডিউ রেসপেক্ট টু জিম্বাবুয়ে টিম, আমি বলবো জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের থেকে শক্তির বিচারে আসলে অনেকটাই পিছিয়ে, বা যদি বলি তুলনামূলকভাবে কম শক্তির বা দুর্বল দল কিন্তু জিম্বাবুয়ে। সুতরাং এই সিরিজে যদি পূর্ণ শক্তির দল না খেলিয়ে কয়েকটা জায়গায় 1টা থেকে 2টা জায়গায় যদি নতুন কাউকে খেলানো যায় তাহলে আমার মনে হয় বেশি একটা খারাপ কিছু হবে না। নতুনদের কথা বলছি যখন, তখন কিন্তু একজনের কথা একদম শুরুতে যে বলেছিলাম, অমিত হাসান। অমিত সম্ভাবনাময় একজন প্লেয়ার যিনি কিনা তার ফার্স্ট ক্লাস ডেবিউর পর থেকে এখন পর্যন্ত কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশের ডোমেস্টিকে। অমিত 2019 থেকে এ পর্যন্ত কিন্তু খেলেছেন 38টা ফার্স্ট ক্লাস ম্যাচ, যেখানে নাকি 65 ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন 2867। তার অ্যাভারেজটা কিন্তু ভেরি অ্যাট্রাকটিভ 50.30, মানে 50-এর বেশি অ্যাভারেজে কিন্তু অমিত ব্যাট করছেন এতটা দীর্ঘ সময় ধরে, যার ভিতরে কিন্তু তিনি 9টা সেঞ্চুরি করেছেন এবং 13টা 50 করেছেন। তার মানে তার কনভার্সন রেটও কিন্তু খুব ভালো। তার হাইয়েস্ট কিন্তু 213, যেটা কিনা গত বছরের এনসিএল এ কিন্তু তিনি সেটা করেছিলেন। এটা তো বললাম যে তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের স্ট্যাটস, যদি তার লাস্টের 2 বছরের স্ট্যাটস বলি তাহলে সেটা কিন্তু ইনক্রেডিবল। অমিত গত বছরের এনসিএল এ মানে 2024-25-এর এনসিএল এ তিনি মাত্র 12টা ইনিংসে রান করেছেন 785। তার অ্যাভারেজটা 78+, তার মানে 78 গড়ে তিনি 12 ইনিংসে ব্যাট করেছেন, যেখানে কিনা তিনি সেঞ্চুরি করেছেন 2টা, 50 করেছেন 5টা। তার সেই 213 রানের ইনিংসটা কিন্তু ছিল গত বছরের এনসিএল এ। আবার তার সাথে সাথে যদি তার আগের বছর বিসিএল এর যদি আমি রেকর্ডটা বলি তাহলে সেখানে তিনি মাত্র 5টা ইনিংস ব্যাট করেছেন, রান করেছেন 219, যেখানে তার অ্যাভারেজটা 70+, টু বি ভেরি স্পেসিফিক 73। সেখানে কিন্তু একটা সেঞ্চুরি রয়েছে, নট আউট, এবং আরেকটা 50 রয়েছে। সো দেখেন অমিত গত 2-3 বছর ধরে কনসিস্টেন্টলি 70+ অ্যাভারেজে ব্যাট করে যাচ্ছে। যদি সেই সুযোগটা অমিতকে এখন না দেওয়া হয়, এই জিম্বাবুয়ের সাথে না দেওয়া হয়, তাহলে হ্যাঁ ফিউচারে আপনি যদি বলেন যে আপনি অমিতকে সুযোগ দিবেন অন্য জায়গায় আরেকটু দেখে শুনে, তাহলে দেখেন একটা প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়ার পারফেক্ট টাইমটা হচ্ছে যখন সে পিক ফর্মে থাকে। এখন সামনে পাকিস্তানের সাথে সিরিজ, তারপরে শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার সাথে আছে। এখন
আপনি কি চাইবেন যে একটা নতুন প্লেয়ারকে বড় দলের সাথে ডেবু করিয়ে কিছুটা হলেও এক্সট্রা প্রেসারে তাকে ডেবু করালে ভালো, নাকি তুলনামূলক দুর্বল দলের সাথে যদি তাকে ডেবু করানো যায় তাহলে কিন্তু তিনিও একটু প্রেশার লেস হয়ে কিন্তু সেই ম্যাচটাতে তুমি যেতে পারবেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে অমিত মিডল অর্ডারে কিন্তু একটা স্টেবিলিটি বাংলাদেশ টিমের জন্য আনতে পারেন। হ্যাঁ, কতই বা খারাপ হতে পারে, সে হয়তো বা খুবই খারাপ পারফর্ম করতে পারে। তো এমন তো না যে জিম্বাবুয়ের সাথে পূর্ণ শক্তির দল খেলালে আমাদের ব্যাটাররা প্রত্যেকেই সেঞ্চুরি করবেন বা বলাররা প্রত্যেকে যেই বল করতে আসবে 5 উইকেট নেবেন, সেটা তো পসিবল না। বা আমরা কিন্তু রিসেন্ট পাস্টও দেখেছি যে এমন না যে আমাদের ব্যাটার প্রত্যেকেই ফর্মে রয়েছেন। তো আমার কাছে মনে হয় যে অমিতকে অ্যাটলিস্ট স্কোয়াডে রেখে 2টা টেস্টের যে কোনো একটা টেস্ট ম্যাচে কিন্তু তাকে নামিয়ে বা ডেবু করিয়ে কিন্তু দেখাই যেতে পারে যে অমিত আসলে বাংলাদেশে ন্যাশনাল টিমে পারফর্ম করার জন্য কি রেডি আছেন কি না। কারণ বাংলাদেশ টিমে কিন্তু এমন না যে সবাই শিখে পড়ে তারপরে কিন্তু ন্যাশনাল টিমে ডেবু করেন না, এটা কিন্তু হতে দেখা যায় না। সাধারণত যেটা দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ন্যাশনাল টিমে আসেন, তারপরে ন্যাশনাল টিমে এসে তাদের ভুল থেকে শিক্ষা নেন। সো সেই শিক্ষাটা যদি সবার জন্য সমান হয় তাহলে অমিতের জন্য তো হতে পারে সেটা। আর যে আরেকজনের কথা বলছিলাম সেটা হচ্ছে এবাদত হোসেন। এবাদত হোসেনের কথা কি আপনারা ভুলে গেছেন? এবাদত হোসেন কিন্তু ইনজুরিতে পড়ার আগে বাংলাদেশের পেস অ্যাটাকের লিডার ছিলেন এবাদত হোসেন। অ্যালান ডোনাল্ডের টাইমটাতে বা ওটিস গিবসনের যখন থেকে তিনি শুরু করেছিলেন কাজ এবাদতকে নিয়ে, তারপরে অ্যালান ডোনাল্ড আসার পরে সেই ফাইন টিউনিংটা করার পরে এবাদত যেই ক্যালিবারের ফার্স্ট বোলিংটা শুরু করেছিলেন এবং তার কিন্তু সেই ক্যারিজমেটিক বোলিং এর কারণে মাউন্ট মঙ্গানুয়ের কিন্তু সেই হিস্ট্রিক্যাল টেস্টের ম্যাচের নায়ক কিন্তু ছিলেন এবাদত হোসেন। কিছুটা অর্থে বলতে গেলে একক নায়ক ছিলেন, কারণ তার বোলিংটা নিউজিল্যান্ডের মাটি থেকে নিউজিল্যান্ডের ব্যাটাররা যেভাবে করে কিন্তু তার বোলিং এর সামনে সারেন্ডার করেছিলেন, সেই এবাদত তারপরে কিন্তু আবারও সিলেট টেস্টে জয়ের নায়কও ছিলেন সেই আমাদের এবাদত। সো এবাদত যে ইনজুরিতে পড়ার আগে বাংলাদেশের প্রাইম বা নাম্বার 1 ফাস্ট বোলার হিসেবে কিন্তু এবাদতকে কনসিডার করা হতো। এবং হ্যাঁ, তাসকিন ছিলেন তখন, কিন্তু এবাদত যেই ফর্মটাতে ছিলেন, এবাদতের কি দোষ ওইটাই যে এবাদত ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। তাহলে এবাদতকে কামব্যাক করার সুযোগটা দিতে তো হবে। সেই সুযোগটা তাহলে কখন দিব, কার বিপক্ষে দিব? দেখেন, এখানেও কিন্তু একটা কথা বলি, এবাদত লাস্ট বিপিএল এ কিন্তু তিনি ক্রিকেটে ব্যাক করেছেন, তিনি লাস্ট বিপিএল এ কিন্তু ভালো খেলেছেন এবং তার সাথে এবাদত কিন্তু এখন যে ডিপিএল চলছে, ডিপিএল এ কিন্তু এবাদত ভালো বল করছেন। তাহলে এবাদতকে যদি সুযোগটা এই জিম্বাবুয়ের সাথে দেওয়া যায় তাহলে এবাদতের কনফিডেন্স কিন্তু ফুল থাকবে এবং জিম্বাবুয়ের এগেইনস্টে যদি তিনি একটা ভালো পারফরমেন্স দেখিয়ে তিনি ফিরে আসতে পারেন তাহলে বাংলাদেশের টিমের ফাস্ট বোলারদের বাকিদের উপর থেকেও তো প্রেশারটা কমবে। সেখানে আপনার টেস্টে কিন্তু আরেকজন প্রাইম বোলার রয়েছেন হাসান মাহমুদ, সাথে তাসকিন আহমেদ। তাসকিনকে যদি জিম্বাবুয়ে সিরিজটাতে রেস্ট দেওয়া হয়, কারণ বাংলাদেশের কিন্তু আগামী 2 বছরের যে এফটিপি রয়েছে সেখানে 16টা কিন্তু বাইল্যাটারাল সিরিজ রয়েছে এবং সেখানে অনেকগুলো টেস্ট, টি20, ওয়ানডে, এই বছরে কিন্তু আবার টি20 এশিয়া কাপ আছে, তারপরে নেক্সট ইয়ারে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ আছে। তো এই সব বিবেচনা করে জিম্বাবুয়ের সাথে তো তাসকিনকে খেলানো ইটস নট এ মাস্ট, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করে যে তারা সবসময় জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের সাথে ফুল স্ট্রেংথের টিমটাকে নামাতে চায়। সো এখানে আমার কাছে মনে হয় যদি তাসকিনকে রেস্ট দিয়ে এখানে যদি এবাদতকে ফেরানো হয়, এবাদতের জন্য ইট উইল বি এ পারফেক্ট অপরচুনিটি টু মেক আ কামব্যাক এগেইনস্ট জিম্বাবুয়ে। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা আমাকে নতুন দেখছেন বা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।